ক্লাস করছি। আজকের বাংলা পেডাগজি 4 নম্বর ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক করবো। আমি এই জন্য আগে থেকে তোমাদের জানিয়ে রেখেছিলাম যাতে কেউ মিস না করো। এটা একটা বড় চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা ইংরেজিতে যেটা অলরেডি করেছি ল্যাঙ্গুয়েজ স্কিল বলে, যেখানে আমরা 4 প্রকার স্কিল পেয়েছিলাম, এল, এস, আর এবং ডব্লিউ, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ঠিক সেটাই বাংলাতে আজকে আমরা ওই অধ্যায়টাই করব। তবে আরও বেশ কিছু জিনিস বাংলায় এক্সট্রা রয়েছে। দেখো, তো ভাষার যে সমস্ত দক্ষতা, আমরা সবাই জানি যে একটা শিশু মোটামুটি যখন তার বয়স 1.5 থেকে 2 বছর হয়, সেই টাইম থেকে সে কথা বলা শুরু করে, মানে মোটামুটি আয়ত্ত করতে শুরু করে। এবার এই যে কোনো নতুন ভাষা শেখার ক্ষেত্রে বা কোনো শিশুর মাতৃভাষা শেখার ক্ষেত্রে, মাতৃভাষা আত্মীকরণ করার ক্ষেত্রে একবারই তো হুট করে হয়ে যায় না, বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিন্তু সেটা তারা শেখে। সেই সমস্ত স্টেপগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে ভাষা শেখার দক্ষতা। দেখো, তাহলে ভাষা কি? আমরা সবাই জানি যে আমাদের যে মনের ভাব, আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছুকে বেশ কিছু শব্দ বা ধ্বনির দ্বারা আমরা একে অপরের কাছে প্রকাশ করে থাকি। ঠিক আছে, সেই শব্দ বা ধ্বনিগুলোকেই আমরা ভাষা বলছি। দেখো, পারস্পরিক ভাব বিনিময় বা যোগাযোগের মাধ্যমকেই আমরা ভাষা বলে থাকি। একটা শিশু জন্মের পর এই ক্ষমতা সহজাতভাবে লাভ করে না, অর্থাৎ কোনো শিশুই মায়ের গর্ভ থেকে যে কোনো ভাষা শিখে কিন্তু জন্মায় না। ঠিক আছে, পরিবেশে এসে তারা শেখে। দেখো, তবে খুব সহজে সে পরিবেশ থেকে এই ভাষা বোঝার এবং ভাষা ব্যবহারের ক্ষমতা অর্জন করে। এই নির্দিষ্ট কাজটি হয় বিশেষ কয়েকটি ধাপের মাধ্যমে। এই ধাপগুলোকে আমরা ভাষার দক্ষতা অর্জনের ধাপ বলে থাকি। কি কি ধাপ রয়েছে মনে রাখবে? ভাষার যে দক্ষতার ধাপ রয়েছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে চারটে। ইংরেজিতে যেটাকে LSRW বলে থাকি, বাংলাতে সেটা হচ্ছে শ্রবণ, কথন, পঠন, লিখন। শ্রবণ অর্থাৎ কানে শোনা, কথন অর্থাৎ কথা বলা বা মুখে বলা, পঠন অর্থাৎ পড়া এবং লিখন অর্থাৎ লেখা। এই 4টে ধাপের মাধ্যমে কোনো ভাষাকে একটা শিশু অর্জন করে। তো প্রথমে আসি শ্রবণের ক্ষেত্রে। দেখো, শ্রবণ বা লিসেনিং, তো 4 ধরনের ভাষা দক্ষতার মধ্যে মনে রাখবে প্রথম স্থান হচ্ছে কিন্তু শ্রবণের। আমি আগেও ইংরেজি পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে এই সিকোয়েন্সটা আমাদের কিন্তু মেনটেন রাখতে হবে। শ্রবণের পরেই কথন, কথনের পরে পঠন, পঠনের পরে লিখন। আমরা কখনো কথন বা পঠনকে প্রথমে দিতে পারবো না। এই যেমন 1, 2, 3, 4 দেওয়া আছে, এইভাবেই তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো শ্রবণ সেটা হচ্ছে প্রথম দক্ষতা। এখন প্রশ্ন হলো, শ্রবণ কি? দেখো, শ্রবণ হচ্ছে ভাষাকে কান দিয়ে গ্রহণ করাকেই শ্রবণ বলা হয়। অর্থাৎ কান দিয়ে যা শুনি তাকেই বলা হচ্ছে শ্রবণ। এই যে শ্রবণ, এই লাইনে হাইলাইট করা আছে, মনে রাখবে এটা হচ্ছে এক প্রকারের গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ স্কিল। আমরা এর আগেও পড়েছি, তাই না? রিসেপটিভ স্কিল, কারণ কি? আমাদের এই যে কান রয়েছে, সেই কান দিয়ে আমরা যখন কোনো শব্দ শুনছি, তখন সেই শব্দ বা কোনো ডাটা সেটা আমরা রিসিভ করছি, তাই না? তোমাকে কেউ বললো, ধরো আমি বললাম যে তুমি মাইক্রোফোনটা অন করো এবং তোমার নামটা বলো। এই যে কথাটি আমি তোমাকে বললাম, দেখো, এর মাধ্যমে একটা আমি তোমাকে আহ, কাজ করতে বললাম, সেই কাজটা একটা ভাষার মাধ্যমে, একটা সাউন্ডের মাধ্যমে তোমার কানে গেল এবং সেটা শুনে তুমি সেই ডাটাটিকে, সেই তথ্যটিকে গ্রহণ করে তুমি তোমার মাইক্রোফোন অন করে নিজের নাম বললে। তো এর ফলে কি হচ্ছে? এই যে শ্রবণ বা কানে শোনার ফলে আমরা যে কোনো নতুন তথ্য সম্পর্কে জ্ঞান গ্রহণ করে থাকি। ঠিক সেই কারণে এই শ্রবণকে গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ স্কিল বলা হয়। ঠিক আছে, ভাষা শেখার ক্ষেত্রে এটিকে যোগান বা ইনপুট হিসাবে বিবেচনা করা হয়। আমরা জানি যে ভাষা শিখতে গেলে সবার প্রথম দরকার শ্রবণ, অর্থাৎ তুমি যে ভাষা শিখতে চাইবে, বাংলা হোক, হিন্দি হোক বা উর্দু হোক, সেই ভাষার পারিপার্শ্বিক পরিবেশে সেই ভাষাকে তোমাকে শুনতে হবে। অর্থাৎ আমরা নতুন কোনো ভাষা যখন শিখি, আমরা সেটাকে শুনেই কিন্তু শিখে থাকি প্রথমের দিকে। দেখো, যে কোনো ভাষা শেখা শুরু করার আগে শিক্ষার্থীকে সেই ভাষা শোনানোর ব্যবস্থা করা উচিত। এই শ্রবণের অর্থ নিতান্ত কয়েকটি শব্দ বা সাউন্ড শোনা নয়, বরং অপরের বক্তব্যকে বোঝা। ধরো, তোমার কাছে এখন একটা শ্রীলঙ্কান লোক যদি বা আফ্রিকান লোক যদি তাদের ভাষায় কোনো কিছুকে বলে, তুমি সেটা শুনছো, সেটাকে আমরা শ্রবণ বলবো না কিন্তু। ঠিক আছে, মানে যে কোনো কিছু শুনলেই সেটা শ্রবণ নয়। হ্যাঁ, মানে কোনো একটা কথা বা কোনো একটা ভাষা যেটা তুমি শুনছো এবং শোনার পর তুমি প্রতিক্রিয়া করতে পারছো, তুমি সেটাকে বুঝতে পারছো,
সেই জিনিসটাকেই শ্রবণ বলবো। আমি যদি এখন কোনো একটা অজানা ভাষাতে তোমাদের সাথে কথোপকথন করি, তাহলে আমি হয়তো বলবো, তোমরা বুঝতে পারবে না। বা তোমরা যদি আমাকে কোনো একটা এমন ভাষায় কথা বলো যে ভাষাটি সম্পর্কে আমার ধারণা নেই, তাহলে আমি শুনবো ঠিকই, কিন্তু কিছু বুঝতে পারবো না। কিন্তু সেটাকে কিন্তু আমরা শ্রবণ বলবো না। শ্রবণ হলো সেটাই, যেটা শুনে আমরা তার পরিপ্রেক্ষিতে সঠিক প্রতিক্রিয়া করতে পারবো। ঠিক আছে, দেখো সাধারণ অবস্থায় বাস্তব জীবনে আমরা দু ধরনের শ্রবণ পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, দেখো, ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেটাকে একপাক্ষিক শ্রবণ বলা হয় বা একমুখী শ্রবণ বলা হয়। এটাকে অনেক সময় একপাক্ষিক শ্রবণও উল্লেখ থাকে, ওয়ান ওয়ে কমিউনিকেশন বা ওয়ান ওয়ে লিসেনিংও বলা হয় এটাকে। তো এই ওয়ান ওয়ে লিসেনিং বা ওয়ান ওয়ে কমিউনিকেশন কি, যেখানে তুমি শুনছো কেবলমাত্র একটা পক্ষ থেকে, মানে একটা সোর্স থেকে কোনো তথ্য, ডাটা, শব্দ আসছে, সেটাকে তুমি শুনছো, তোমার কথা কিন্তু সেখানে কেউ শুনছে না। যেমন আমাদের এখানে লাইভ ক্লাসটা যখন তুমি রেকর্ড দেখবে, বা আগের দিনকার ক্লাসটা তুমি যদি এখন রেকর্ড চালাও, সেখানে কেবলমাত্র আমার কথাগুলোই তুমি শুনতে পাবে। তুমি যখন রেকর্ড দেখছো, লাইভ ক্লাস নয়, ঠিক আছে, যখন তুমি রেকর্ড ক্লাস দেখছো, সেখানে তুমি ঘরের মধ্যে তুমি যাই প্রশ্ন করো ফোনের ওই পার থেকে, ফোনের স্ক্রিনের ওই পার থেকে, আমি কিন্তু শুনতে পাবো না রেকর্ড ক্লাসে, তাই না? সেটা হচ্ছে আমাদের একপাক্ষিক শ্রবণ। বা এই যে ছবি দেখতে পাচ্ছ, যখন এরকমভাবে কোনো খবর দেওয়া হয়, কোনো নিউজ চ্যানেলে কোনো খবর বলা হয়, টিভির ওই দিক থেকে, তুমি টিভির এদিকে বসে রয়েছো, এদিক থেকে তুমি যাই বলো, এই যে অ্যাঙ্কার যিনি রয়েছেন, সাংবাদিক যিনি রয়েছেন, তিনি কিন্তু তোমার কথা শুনতে পাবে না। ঠিক আছে, তো এই ধরনের শ্রবণ প্রক্রিয়াগুলো একমুখী শ্রবণ প্রক্রিয়া। দেখো টিভিতে এই যে যে ব্যক্তি খবর বলছেন, ইনি যে কথাগুলো বলছেন, কেবলমাত্র সেই কথাগুলো তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তোমার যে কথা, তোমার কথা সেটা কিন্তু সে শুনতে পারছে না। তো এটা একমুখী, একদিক থেকেই কেবল আসছে, এই জন্য এটাকে একমুখী শ্রবণ প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, এবার দেখো বোথ ওয়ে কমিউনিকেশন কি, যেটাকে দ্বিপাক্ষিক শ্রবণ বা দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া বলা হয়। যেমন আমাদের এখন ক্লাসটা চলছে, যেমন আমি ক্লাসের শুরুতেই তোমাদের বললাম যে প্রত্যেকে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু বলো, তখন তোমরা বললে যে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে। এটা হচ্ছে দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। অর্থাৎ আমি কিছু কথা বললাম, তার প্রেক্ষিতে তোমরা কিছু কথা বললে, তোমাদের কথার উত্তরে আমি আবার আরও কিছু কথা বললাম, এটা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া। অর্থাৎ সহজ ভাষায় মনে রাখবে, যখন আমরা লাইভ ক্লাস করছি, লাইভ ক্লাসে ইন্টারেক্ট করছি একে অপরের সাথে, সেটা দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। কিন্তু যখন লাইভ ক্লাসের পরে সেই রেকর্ড ভার্সনটা দেখছি, সেটা তখন একমুখী শ্রবণ প্রক্রিয়া। এবার আসি, এই যে একমুখী শ্রবণ প্রক্রিয়া, এই ক্ষেত্রে আমরা কথা শুনলেও তার কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা জানাতে পারি না। এই যেমনটা বললাম যে টিভিতে কোনো খবর হচ্ছে, তো সেখানে তুমি টিভির এই দিক থেকে, টিভির বাইরে থেকে তুমি যতই কান্নাকাটি করো, তোমার কথা বা কান্না কেউই কিন্তু টিভির ওদিকে শুনতে পাবে না। কোনো রকম আমাদের প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকে না। ঠিক আছে, যেমন বেতার এবং দূরদর্শনে, এছাড়া পাবলিক অ্যাড্রেস সিস্টেম, যেগুলো জনস্বার্থে যে সমস্ত বার্তাগুলো প্রচলিত হয়, যেমন ধরো কাল সকালে যদি তুমি ধরো কোথাও যাবে ট্রেনে করে, তো ট্রেনের স্টেশনে যেমন বলা হয় যে এত নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন আসছে, তো সেখানে ওই মাইকের সামনে তুমি গিয়ে যতই চিৎকার করো, তোমার কথা কিন্তু তারা শুনতে পাবে না, তাদের কথাই তোমাকে শুনতে হবে, তাই না? বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড ইত্যাদি, এই সমস্ত জায়গায় যেগুলোকে পাবলিক অ্যাড্রেস সিস্টেম বলা হয়, জনস্বার্থে যে সমস্ত বিভিন্ন খবর প্রচার করা হয় সেগুলো। এছাড়া ভাষণ, বক্তৃতা, ধরো বিশাল বড় কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মমতা ব্যানার্জি হতে পারেন বা নরেন্দ্র মোদী হতে পারেন, তো তারা যখন কোনো একটা ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, তাদের কাছে সেই বক্তৃতা বা ভাষণ শোনার জন্য কয়েক লক্ষ মানুষজন এসেছেন। ঠিক আছে, এবার সেই সমস্ত মানুষজনের মধ্যে তুমি যদি তাকে কিছু বলো, সেই ব্যক্তিকে যে ভাষণ দিচ্ছে বা বক্তৃতা দিচ্ছে, তার পক্ষে কিন্তু তোমার কথা শুনে তার প্রত্যুত্তর করা সম্ভব নয়, তাই না? তো সেই দিক থেকে ভাষণ, বক্তৃতা এগুলোও কিন্তু একপাক্ষিক শ্রবণেরই উদাহরণ। অর্থাৎ একজনই ভাষণ দিয়ে যাবে, তোমার সেটা ভালো লাগুক খারাপ লাগুক তোমাকে শুনতে হবে। ঠিক আছে, তোমার কথা সে শুনবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া কি, দেখো এই ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে শুনি এবং বলি, এবং কথাটিকে পুরোপুরি বোধগম্য করার জন্য পুনরাবৃত্তির অনুরোধ রাখতে পারি। এই যেমন এখানে, যেমন আমি যদি শেষে যখন জিজ্ঞেস করব যে তোমরা আজকে যেটা পড়ালাম সেটা প্রত্যেকে কি বুঝতে পেরেছো, এবার যদি কেউ একজন বুঝতে না পারো কোনো জায়গাটা, তখন আমাকে বলবে যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আমাকে আরেকবার বলে দিন, আমি বলে দেবো। তো এটা হচ্ছে দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। দেখো আমরা শুনছি, বলছি, আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা শুনছো। আমি যদি এখনই তোমাকে প্রশ্ন করি তোমাদের যে একমুখী শ্রবণ প্রক্রিয়া কি, তখন তোমরা মাইক্রোফোন অন করে বলতে পারবে, এখানে তোমরা শুনছো, বলছো। ঠিক আছে, এবং
পুরোপুরি বোধগম্য যদি না হয় কোনো বিষয়, তাহলে সেটাকে পুনরায় আবার বোঝার জন্য আবার পুনরায় বলতে পারো যে স্যার আরেকবার বলে দিন, আমি এটা বুঝতে পারিনি, তাই না? মানে এখানে তোমার কমিউনিকেশন করার সুযোগ থাকছে দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়ায়। ঠিক যেমন এই ছবিটাতে দেখতে পাচ্ছ, দুজন বন্ধু তারা পরস্পরের মুখোমুখি বসে কথাবার্তা বলছে। ইনি যেটা বলছেন তিনি শুনছেন, তিনি যেটা বলছেন ইনি শুনছেন, উভয় পরস্পর এখানে কিন্তু ইন্টারাক্ট করছে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিমুখী শ্রবণ প্রক্রিয়া। দেখো, শ্রবণ দক্ষতা অর্জনের কিছু প্রয়োজনীয়তা রয়েছে। কেন একজন শিশু শ্রবণ দক্ষতা অর্জন করবে? আমাদের প্রথম কারণ হচ্ছে, দেখো, যে কোনো ভাষা শিখতে গেলে আমাদের সর্বপ্রথম সেই ভাষা শুনতে হয়। যে যে ভাষাকে যত বেশি শুনতে পারবে, সে সেই ভাষা কিন্তু তত ভালো করে এবং তত বেশি কিন্তু সে শিখতে পারবে সেই ভাষা। দেখো, মানব শিশুর জন্মের পর থেকে তার পরিচিত পরিবেশে বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের কথাবার্তা শুনে বিভিন্ন ধ্বনি ও শব্দ অনুকরণ করে থাকে। ধ্বনি থেকে শব্দ এবং ক্রমান্বয়ে শব্দ থেকে পূর্ণ বাক্য তারা গঠন করে। এই যে একটা ছোট্ট বাচ্চা, সে আমরা শিখেছিলাম মাতৃভাষার আত্মীকরণ করে ফেলাচ্ছে, অর্থাৎ তাকে না শিখিয়েও সে বাংলা ভাষায় কথা বলতে শিখে যাচ্ছে। এটা কিসের জন্য বা কিভাবে? কারণ সে শুনতে পাচ্ছে তার চারপাশে মা বাবার কাছে বাংলা ভাষা, ঠিক সেই কারণে। তো এখানেও কিন্তু শোনার প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ ভাষা আত্মীকরণে শ্রবণের কিন্তু যথেষ্ট একটা বড় গুরুত্ব কিন্তু রয়েছে। দেখো, ধ্বনি থেকে শব্দ এবং ক্রমান্বয়ে শব্দ থেকে পূর্ণ বাক্য গঠন করে। বস্তুত নিজেকে প্রকাশ করার প্রয়োজনই শিশু মাতৃভাষা শেখে ও দক্ষতা অর্জন করে। অর্থাৎ নিজের মধ্যে যে আবেগ রয়েছে, নিজের মতামত, হ্যাঁ, তার খিদে পেলে সে বলতে যেতে পারে যে মা আমার খিদে পেয়েছে, বা তৃষ্ণা পেলে সে যাতে বলতে পারে, তার কোনো শারীরিক সমস্যা হলে, আনন্দ হলে সেগুলো যেন বলতে পারে। সেই কারণেই প্রধানত শিশুরা ভাষা শেখার চেষ্টা করে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা ভাষা দক্ষতাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রতিভার বিকাশ ও প্রকাশ ঘটায়। ঠিক আছে, ভালো বক্তা হতে গেলে অবশ্যই ভালো শ্রোতা হতে হয়, এটা মনে রাখবে। যখন যে মানুষ দেখবে খুব গুছিয়ে কথা বলতে পারে, খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে যে কোনো সাধারণ জিনিসকে, তার মানে সে যথেষ্ট পরিমাণে ভালো জিনিসগুলোকে আগে থেকে শুনেছে। তুমি ইংরেজি ভাষা যদি এখন তুমি হয়তো গুছিয়ে বলতে পারছো না, কিন্তু তুমি যদি ভালো করে 2 বছর ইংরেজি শোনো, তাহলে তখন তোমার মধ্যে ইংরেজি অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। ইংরেজির যে স্পিকিং ফ্লুয়েন্সি, সেটা ডেভেলপ হয়ে যাবে। দেখো, শ্রবণের দক্ষতা কেবল অন্য মানুষের কথা শুনেই সাহায্য করে না, শ্রবণ মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে। শ্রবণ মানুষকে সঠিক উচ্চারণ শেখায়। ঠিক আছে, আমাদের ধরো কোনো একটা উচ্চারণ ভুল করি আমরা, তো সেটা যখন অন্য কোনো ব্যক্তির কাছে শুনলাম সঠিক উচ্চারণটা, সেটা আমরা শিখতে পারি এই কানে শোনার মাধ্যমেই। দেখো, শিক্ষার্থীরা সঠিকভাবে শ্রবণ দক্ষতা অর্জন করতে পারলে কোন কাজগুলো সহজে তারা করতে পারবে? দেখো, প্রথমত বিভিন্ন ধ্বনি সহযোগে শব্দ ও বাক্য গঠনে অভ্যস্ত দক্ষ হয়ে যাবে। অর্থাৎ ধ্বনি গঠন, শব্দ গঠন, বাক্য গঠন এগুলো তাদের কাছে সহজ হবে। অর্থাৎ ব্যাকরণগত একটা অ্যাডভান্টেজ কিন্তু তারা পাচ্ছে। দ্বিতীয়ত, শিখন কার্যক্রমে সাফল্য অর্জন করতে পারবে। যে কোনো বিষয়ে শুনে উপলব্ধি করে তা শুদ্ধভাবে প্রকাশ করতে পারবে। মানে যে কোনো বিষয়কে শুনে তার মূল যে ঘটনা সেটাকে বুঝতে পারবে, সেটাকে আবার পরে বোঝাতেও পারবে কাউকে। চতুর্থত, দেখো, সৃজনশীল কর্মকাণ্ডে ভাষা ব্যবহারের মধ্যে দিয়ে সে ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন করবে। যেমন সৃজনশীল কর্মকাণ্ডে ভাষার ব্যবহার মানে কি? সেই তুমি ধরো বাংলা ভাষা জানো, তো বাংলা ভাষায় কোনো একটা গান লিখলে, বাংলা ভাষায় কোনো গল্প লিখলে, কবিতা লিখলে, এগুলো হচ্ছে সৃজনশীল কাজে ভাষার ব্যবহার। তো যে কোনো শিশু যখন যে কোনো ভাষাকে শিখবে, সেই ভাষাটিকে বিভিন্ন সৃজনশীল কাজে কিন্তু ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, শ্রবণ দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সমস্যা কি কি হয়? সমস্যা, তো বিদ্যালয়ে শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। শ্রবণ দক্ষতা বৃদ্ধির সহায়ক উপকরণের যথেষ্ট অভাব রয়েছে। মানে বিভিন্ন প্রকারের টিএলএম যেগুলো শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতাকে বাড়িয়ে দেয়, সেরকম টিএলএম এর অভাব রয়েছে। প্রথমত, যে কানে শোনার প্রতি সেরকম নজরও দেওয়া হয় না স্কুলে। দীর্ঘ শ্রবণ বা দীর্ঘ সময় ধরে শুনলে ক্লান্তি আসে, শারীরিক সমস্যা হতে পারে, কারো বধিরতা যদি থেকে থাকে, কানে সমস্যা থাকে তাহলে, এছাড়া প্রতিকূল পরিবেশ হলে, সেই সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা উন্নত হয় না, অর্থাৎ ঠিকঠাকভাবে শুনে তারা কোনো কিছুকে গুছিয়ে বলতে শেখে না। ঠিক আছে, দেখো, যে কোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটা খুব প্রয়োজনীয়। হ্যাঁ, তো শ্রবণ দক্ষতার জন্য অনেক বেশি মনোযোগ কিন্তু দিতে হয়। শিশুদের শোনার দক্ষতা বাড়ানোর উপায় কি রয়েছে? শ্রবণ দক্ষতা অর্জন করতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শোনার আগ্রহ বাড়াতে হবে।
একজন গৃহ পরিবেশের নিকটজনের, বিশেষ করে মা বাবার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এখানে। শিশুর সঙ্গে কথা বলতে হবে, মানে একটা বাচ্চারা এই যে বললাম না সব কিছু কথা বলে বলেই তারা শেখে, তো মা বাবা যখন তাদের সাথে কথা বলবে, তাদের সাথে কথা বলতে বলতেই সে বিভিন্ন নতুন নতুন জিনিসগুলো সম্পর্কে কিন্তু শিখবে, নতুন ভাষা সম্পর্কে তার জ্ঞান গঠন হবে। তো এইভাবে তার মা বাবার সাথে কথা বলার মাধ্যমে নতুন ভাষা শিখবে। বিদ্যালয়ের আনুষ্ঠানিক পরিবেশ, শিক্ষক সচেতনতার সঙ্গে আকর্ষণীয় করে পাঠে উপস্থাপন করবেন। বিদ্যালয়েও কিন্তু শিশুদের ভাষা আত্মীকরণে যথেষ্ট সাহায্য করে। এরপরে আসছিস কথন বা স্পিকিং। কথন কথার অর্থ ঠিক এরকমভাবে কথা বলা। ঠিক আছে, দেখো কথা বলা কি কথন বলে, তবে এই ক্ষেত্রে মনে রাখবে যে তুমি যে কথা বলছো সেটা যুক্তিসঙ্গত হতে হবে, সেটা নির্দিষ্ট অর্থবহুল হতে হবে। তুমি হিংচাং ভুং এরকম কোনো একটা কথা বলে দিলে যার কোনো অর্থ নেই বা সেটা শুনে কেউ বুঝতে পারলো না, সেই দক্ষতাকে আমরা কথন বলতে পারি না। ঠিক আছে, কথন বা স্পিকিং আমরা সেটাকেই বলবো যে দক্ষতার মাধ্যমে তুমি তোমার মনের ভাবকে প্রকাশ করতে পারবে। দেখো কথা বলা কি কথন বলে। শ্রবণ, কথন, পঠন এবং লিখন এই চারটির মধ্যে কেবল কথনকে অন্য তিনটি থেকে আলাদা করা যায়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে ভাষা শিখনের চারটি দক্ষতার মধ্যে নিচের কোন দক্ষতাটি আলাদা। তো মনে রাখবে কথন বা স্পিকিং এটা কিন্তু আলাদা। কেন আলাদা আমরা যদি একটু খেয়াল করি, দেখো কথন বাদ দিলে অন্য তিনটি যে কেউ একা একা অভ্যেস করতে পারে। হ্যাঁ, তুমি লিখছো, লিখন দক্ষতা, একা একা লেখা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, বই পড়ছো, একা একা পড়া যায়। ঠিক আছে, শুনছো, একা একা শোনা যায়। তুমি রেডিও টেপ রেকর্ডারে কোনো গান শুনছো, একা একা শোনা যায়। কিন্তু কথা বলা কিন্তু একা একা যায় না। ঠিক আছে, নিজের সাথে আর কতটুকু কথা বলবে, তাই না? কথন দক্ষতা যদি বিকাশ ঘটাতে চাও, দেখো যদি তুমি লিখন দক্ষতার বিকাশ ঘটাতে চাও, ভালোভাবে লিখতে চাও, তাহলে লেখা প্র্যাকটিস করো, একা একা পারবে। যদি তুমি তোমার শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে চাও, তাহলে রেডিও টিভিতে ভালো ভালো জিনিসগুলো শোনো, সেখানেও একা একা শুনতে পারবে তুমি। হ্যাঁ, তুমি যদি পড়ার দক্ষতার বিকাশ ঘটাতে চাও, একা একা বিভিন্ন বই পড়ো, সেখানে তোমার পড়ার দক্ষতার বিকাশ ঘটবে। কিন্তু যদি কথন বা কথা বলার দক্ষতার বিকাশ ঘটাতে চাও, সেখানে দেখো একজন না একজনকে তোমার সঙ্গী হিসাবে চাই। সেটা তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই হতে পারে, গুগল অ্যাসিস্ট্যান্ট হতে পারে, জেমিনি হতে পারে, বা তোমার কোনো একটা বন্ধু বান্ধব হতে পারে, মানে একজনকে চাই যে তোমার সাথে কমিউনিকেট করতে পারবে। হ্যাঁ, তো সেই মানে কারণে কথনে কিন্তু। স্যার হ্যাঁ, বলতে বলো। বলি কথনে একজনকে লাগবে, মানে একা হবে না। বুঝতে পারলাম না। বলি কথনে দুজন ছাড়া হবে না নাকি? হ্যাঁ, একদমই তাই। দুজন। কথন দুজন ছাড়া হবে না। ঠিক আছে, কথন দুজন ছাড়া হবে না। তো সেই কারণেই এই কথন কিন্তু আলাদা। দেখো কিন্তু কেউ একা একা কথা বলতে পারে না, অর্থাৎ কথনের অভ্যাস একা একা সম্ভব নয়। কেউ একা একা গান শুনতে পারে, যেটা শ্রবণ। কেউ একা একা একটা বই পড়তে পারে, যেটা আমরা পঠন বলি। লেখালেখিও করতে পারে, যেটা লিখন দক্ষতা। কিন্তু স্বাভাবিক মানুষ, মানে যারা পাগল হয়ে যায়, মেন্টালি ডিস্টার্ব থাকে, তারা একা একা কথা বলে থাকে, পাগল মানুষেরা। কিন্তু স্বাভাবিক মানুষ একা একা দীর্ঘ সময় নিজের সাথে কথা বলতে পারে না। ঠিক সেই কারণে মনে রাখবে চারটে দক্ষতার মধ্যে কথন বা স্পিকিং এটা কিন্তু আলাদা। তারপরে আসি, দেখো কথন হলো একটি উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ দক্ষতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রোডাক্টিভ দক্ষতা বা একটা উৎপাদনমূলক দক্ষতা হচ্ছে কথন। কারণ কি, দেখো কথা বলার মাধ্যমে আমরা যেন দেখো নতুন কোনো জ্ঞানকে অর্জন করছি বা অন্য কাউকে দিচ্ছি। ধরো তুমি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছ, কিন্তু সেই রাস্তাটিকে চেনো না, তো তুমি তখন জিজ্ঞেস করলে রাস্তার কোনো একজনকে যে এই জায়গাটা কোন দিকে যাওয়া যাবে। সে তোমাকে বলে দিল, কথার মাধ্যমে বলে দিল, তো সে তোমাকে একটা নতুন জ্ঞান দিল তো কথার মধ্যে দিয়ে। তো আমরা যখন মনে রাখবে যে সমস্ত স্কিলগুলো দিয়ে আমরা নতুন জ্ঞানকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করি, সেগুলোকে গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ স্কিল বলে। আর আমাদের মধ্যে থাকা কোনো ধারণা, কোনো জ্ঞানকে আমরা অন্যজনকে দিতে পারি, যেটার মাধ্যমে সেটাকে আমরা প্রোডাক্টিভ স্কিল বলি। বলে না যে কেউ ধরো কোনো কিছু ভালো কিছু বলতে এলো, তখন বলে না রেগে গেলে যে বেশি জ্ঞান দিতে এসো না আমার কাছে। তো সেখানেই ধরো তোমার বন্ধু তোমাকে কিছু একটা বলতে এলো কোনো একটা কিছু সম্পর্কে, যে কাজটা তুমি করছো বা করতে যাচ্ছ, যে এটা করিস না, এটা করলে এই ক্ষতি হতে পারে, তখন তুমি বললে বেশি জ্ঞান দিতে এসো না আমার কাছে। তো সেই জিনিসটা, অর্থাৎ কথনের মাধ্যমে জ্ঞান দেওয়া যায়। ঠিক আছে, তোমার জ্ঞান তুমি কথার মাধ্যমে আমাকে দিতে পারো, আমার জ্ঞান তোমাকে দিতে পারবো। হ্যাঁ, তো সেই কারণে কথনকে আমরা প্রোডাক্টিভ স্কিল বা উৎপাদনমূলক দক্ষতা কিন্তু বলে থাকি। দেখো, কারণ কথা বলার ক্ষেত্রে বক্তা অন্য কারোর সাথে যোগদান করেন। মায়ের কোল থেকে ভাষা শেখা
প্রক্রিয়া শুরু হয়, এই জিনিসটা মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন হয়। ভাষা শিখনের প্রক্রিয়া, ঠিক আছে, শেখা, আত্মীকরণ নয় কিন্তু। আত্মীকরণ তো শুরু হয়ই মায়ের কোল থেকে, শিখনের প্রক্রিয়াও কিন্তু মায়ের কোল থেকেই শুরু হয়। শিশুদের কথা বলা একটি সহজাত ক্ষমতা, যা সে আপনা আপনি পেয়ে থাকে। তবে ভাষা ব্যবহারে পারদর্শিতা বা দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, কোনো ভাষায় কথা বলার জন্য আমাদের বাকযন্ত্রের প্রয়োজন, জিভ, নাক, ফুসফুস, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই সমস্ত কিছু, যে সমস্ত বাকযন্ত্র আহ, আমাদের মধ্যে অলরেডি রয়েছে জন্মানোর সাথে সাথে, কিন্তু কথা বলতে তবুও পারি না, কারণ কথা বলার যে স্কিল, দক্ষতা, সেটা আমাদের অর্জন করতে হয়। শিশু সামাজিক মেলামেশার পরিধি যত তার বাড়তে থাকে, ভাষা ব্যবহারের ক্ষমতার উন্নতি ঘটে। একটা শিশু যদি কেবলমাত্র একটা ঘরে জীবনের প্রথম 5টি বা 10টি বছর বন্দি অবস্থায় থাকে, যার সাথে তোমরা একটা সিনেমা দেখে থাকবে, জঙ্গল বুক বলে, মনে পড়ছে যে সেই বাগিরা, এরকমভাবে একটা ছেলে যে জঙ্গলে হারিয়ে গেছিল, মানুষের বাচ্চা, সে দেখবে কার্টুনও রয়েছে জঙ্গল বুক, একটা ফেমাস একটা ঘটনা। তো সেখানে ওই যে মানুষের বাচ্চাটি, সে জন্মানোর পর জঙ্গলে হারিয়ে যায় এবং একদল নেকড়ে তাকে বড় করে তুলেছিল। ঠিক আছে, তাহলে সে কেন কথা বলতে শেখেনি মানুষের মতো? কারণ তার পরিবেশটা ছিল নেকড়েদের মতো, সেই কারণে সে নেকড়েদের মতো ডাক ছাড়তো, হুক্কা হুয়া বলে, হ্যাঁ, শেয়ালের মতো ডাক ছাড়তো। ঠিক আছে, মানুষের মতো পরিবেশ পায়নি বলে মানুষের মতো কথা বলাও কিন্তু সে শিখতে পারেনি। তাই ঠিক এই একই জিনিস হবে যদি কোনো একটা সন্তান, কারো একটা সন্তান ধরো আজকে জন্মালো, সে যদি কারোর সাথে মিশতে না দেয়, তাকে যথেষ্ট একটা ভালো ঘরের মধ্যে সারা জীবনের ধরো প্রথম 10টা বছর বা 5টা বছর বন্দি করে রেখে দেয়, তাকে খাবার দাবার সব দেওয়া হলো, সমস্ত ব্যবস্থা থাকলো যাতে তার কোনো অসুবিধা না হয়, কিন্তু অন্য কোনো ব্যক্তির সাথে সে কথা বললো না, তাকে দেখলো না, তাহলে সে কিন্তু ভাষা শিখতে পারবে না, কোনো ভাষাই সে শিখতে পারবে না। ঠিক আছে, তো এই সমস্যাটা কিন্তু একটা তাদের মধ্যে থাকে, অর্থাৎ কথন যে দক্ষতা আছে সেটা আনার জন্য আমাদেরকে মেলামেশা করতে হয় মানুষের সাথে। যত বেশি মেলামেশা করবে বাচ্চারা, তত বেশি ভাষা শিখবে। হ্যাঁ, এবার এখানে তারা ভালো ভাষা, খারাপ ভাষা উভয়ই শিখে থাকে। দেখবে ছোট বাচ্চারা গালাগাল শিখে যায় অনেক সময়, খারাপ কথা, বাজে কথাও বলতে শিখে যায়। তখন আমাদেরকে সেগুলো আবার সেই তোমার ঋণাত্মক শক্তি দিয়ে, উদ্দীপক দিয়ে, অর্থাৎ পানিশমেন্ট দিয়ে তাদেরকে সেগুলো ছাড়াতে হয়, তাই না? মানে মেন কথা, যে শিশু যত বেশি মেলামেশা করবে বাকি লোকেদের সাথে, তার ভাষাগত দক্ষতা ছোটবেলা থেকে তত উন্নত হতে শুরু করবে। কিছু দক্ষতা সে ভালো অর্জন করবে, কিছু ভাষা খারাপও সে শিখবে। অভিভাবকদের কাজ হবে খারাপ ভাষাগুলোকে যাতে সে ব্যবহার না করে সেই দিকে নজর দেওয়া। এবার দেখো, কথন দক্ষতার প্রয়োজনীয়তা কেন, কেন কথন শেখা উচিত? কথন দক্ষতা হচ্ছে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই না? এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে যোগাযোগ রক্ষার জন্যই কিন্তু আমরা কথনকে শিখে থাকি। মনের ভাবকে সুন্দর, সুগ্রথিত, সুবিন্যস্ত রূপে আমরা প্রকাশ করতে পারি এই কথনের মাধ্যমে। আমাদের মনের যে কোনো ভাবকে পরিমার্জিত, রুচিশীল ভাষা প্রয়োগে উৎসাহী করে থাকে এটি। নিজস্ব কথন রীতি বা স্টাইল তৈরি করতে শেখায় এটি। ভাষা প্রয়োগে স্পষ্টতা আনে এবং নির্ভুল উচ্চারণ, ব্যাকরণ সম্পর্কে জ্ঞান, নতুন নতুন শব্দ প্রয়োগ, এই সমস্ত কিছুতে কুশলতা শেখায়। ঠিক আছে, এটা হচ্ছে কথন দক্ষতা। কিভাবে একটা শিশুর মধ্যে আমরা এই যে কথনের দক্ষতা, কথা বলার দক্ষতা, সেটাকে বাড়াতে পারবো? প্রথমত দেখো, চিন্তাকে সংগঠিত করা, যাতে সে মানে নিজে থেকে চিন্তা করতে পারে, শুধু যেন রিটেনশন না করে, কেউ কোনো কিছু একটা বলে দিল সেটাকেই শুধু সে অনুকরণ করলো, ইমিটেশন করলো, এরকম যাতে না হয়, সে নিজে থেকে ভেবে কোনো কিছু বলতে পারে। সেই জন্য দেখবে আমাদের প্রাথমিক স্কুলের বিভিন্ন বইগুলো, অঙ্কের বইয়ের ক্ষেত্রে দেখবে একটা অঙ্ক দেওয়া থাকে, দিয়ে বলা হয় যে গল্প লেখো, অর্থাৎ এরকমভাবে একটা ধরো যোগ দেওয়া থাকলো, এবার এখানে বলবে যে এই অঙ্কটিকে দেখে গল্প বানিয়ে লেখো। তো সেখানে সে গল্প বানাবে যে একটি গাছে 56টি পাখি বসেছিল, আরও 34টি পাখি এসে বসলো, তাহলে এখন মোট কতগুলো পাখি হলো। এইভাবে সে প্রশ্নটাকে তৈরি করলো, অর্থাৎ এখানে তার ভাষাগত দক্ষতা দেখো কিন্তু অর্জন হচ্ছে, নিজে সাবলীলভাবে চিন্তা করার ক্ষমতা তার অর্জন হচ্ছে। তো এই যে ভাষা কথন দক্ষতা বাড়ানোর জন্য নিজে থেকে সে চিন্তা করতে শেখে। চোখে চোখ রেখে কথা বলা বা বক্তৃতা দেওয়ার অভ্যাস গড়ে ওঠে। ধীরে ধীরে বক্তৃতা দেওয়ার অভ্যাস, মানে বক্তৃতা মানে এখানে ওই যে ভাষণ দেওয়ার কথা বলা হচ্ছে না, নিজের বক্তব্যকে তুলে ধরা, সেটাকেই বক্তৃতা বলা হচ্ছে এখানে। অভ্যাস তার গড়ে ওঠে। উপযুক্ত স্বরে কথা বলে, যেটাকে আমরা ইংরেজিতে কি বলেছিলাম, ইনটোনেশন। অর্থাৎ আমরা যখন কোনো কথাকে বলবো, তখন সেই কথা বলার মাধ্যমে স্বরের ওঠানামা হয়, তাই না? স্বরের ওঠানামা হয়। যেমন তোমার যদি খুব আনন্দ হয়,
তুমি চাকরিটা পেয়ে গেলে, তখন তুমি চিৎকার করে বলবে তো যে ইয়েস আমি চাকরিটা পেয়ে গেছি, এরকমভাবে একটা দেখো সেখানে একটা আনন্দের একটা চিৎকার সেখানে থাকবে। তুমি কি এইভাবে বলবে আমি চাকরিটা পেয়ে গেছি? এরকম নর্মাল কথা কি আমরা বলবো? বলবো না, তাই না? আবার ঠিক যখন আমরা কোনো দুঃখ পাই, কোনো খারাপ সময়ে, কোনো খারাপ ঘটনাতে, তখন কি আমরা চিৎকার করে আনন্দের মতো করে বলবো যে হ্যাঁ আমি দুঃখ পেয়েছি, এরকমভাবে হা হা করে হেসে বলবো? বলি না। আমরা তখন নম্র স্বরে বলে থাকি, তাই না? ঠিক যেরকম তোমার সাথে যখন বন্ধুদের সাথে থাকবে, তোমার গলার টোন একরকম হয় কথাবার্তা বলা, চিৎকার করে কথা বলবে। ঠিক সেরকম যখন স্যার ম্যামদের সাথে কলেজে থাকবে, তখন কিন্তু নম্রতা গলার স্বরের মধ্যে বজায় থাকে সবার মধ্যে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে ইন্টোনেশন, অর্থাৎ কখনো সময় অনুযায়ী, সুযোগ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী আমাদের কণ্ঠস্বরকে আমরা তীক্ষ্ণ করে বলে থাকি, আবার কখনো নম্রভাবে কথা বলি। এই যে কণ্ঠস্বরের ওঠানামা, এটাকে বলা হয় ইন্টোনেশন। ঠিক আছে, এই উপযুক্ত স্বরে কথা বলা, এটাও এই যে স্পিকিং স্কিলের মাধ্যমে শিশুরা আস্তে আস্তে শিখতে পারে। তারপরে হচ্ছে 5 নম্বর, ভালো শ্রোতা হওয়া। এটা তো প্রথমেই বললাম যে কথন দক্ষতার মাধ্যমে ভালো শ্রোতা হতে পারে সে, এবং ভালো শ্রোতা হওয়ার জন্যই কথন দক্ষতার বিকাশ ঘটে। প্রচুর পরিমাণে পড়ার অভ্যেস, অনুকরণ থেকে বিরত থাকা, যেটা বললাম যে কোনো রকম ইমিটেশন চলবে না, সে নিজে থেকে যাতে সাবলীলভাবে চিন্তা করতে পারে। হ্যাঁ, সরব পাঠ, এখনই পড়বো সরব পাঠ সম্পর্কে। সরব পাঠ এবং আবৃত্তি কিন্তু ভুল উচ্চারণকে উচ্চারণের পরিমাণ কমিয়ে দেয়। ঠিক আছে, ভুল উচ্চারণের পরিমাণ কমিয়ে দেয় এই সরব পাঠ। 9 নম্বর কি রয়েছে দেখো, তাৎক্ষণিক বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তো যেগুলো ডিবেট হয়ে থাকে, তাৎক্ষণিক বক্তৃতা হয়ে থাকে, তাৎক্ষণিক বক্তৃতা, ডিবেট, এখানে দেখবে মানে তুমি খুব বেশি সময় পাও না চিন্তা করে কোনো কিছু বলার, তাই না? তোমার, আমি কোনো একটা কথা বললাম, সেটাকে তোমার ক্রস করতে হবে, সেটার বিপক্ষে তোমাকে কথা বলতে হবে, যে করেই হোক কোনো একটা লজিক টেনে এনে, তাই না? এই ক্ষেত্রে এই সমস্ত খেলাগুলো বা এই সমস্ত প্রতিযোগিতাগুলো কথন দক্ষতার বিকাশ কিন্তু ঘটিয়ে থাকে। তাৎক্ষণিক বক্তৃতা, তোমাকে হঠাৎ করে কোনো একটা টপিক দিয়ে দেওয়া হলো, স্বাধীনতা আন্দোলন, তো এই নিয়ে তুমি বক্তৃতা দিলে, তুমি দিলে, তোমার পরেই আবার অন্য কাউকে একটা দিয়ে দেওয়া হলো, যে ধরো বাংলা সাহিত্য, তো সে বাংলা সাহিত্যকে নিয়ে বক্তৃতা তাকে দিতে হবে। ঠিক আছে, এরকমভাবে মানে যে কোনো একটা হুট করে টপিক বলা হবে, সেই সম্পর্কে তোমাকে মোটামুটি ধরো 2 মিনিট বলতে হবে। এটা হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। এর মাধ্যমে দেখো আমাদের যেমন চিন্তা শক্তি বাড়ছে, ঠিক সেরকম গুছিয়ে কথা বলার ক্ষমতা, কথন দক্ষতাও বাড়ছে। এখানে শিক্ষকের ভূমিকা কি? শিক্ষকের ভূমিকা, এই ধরনের প্রশ্নগুলো পেডাগজিক্যাল প্রশ্ন, তো সেই কারণে এগুলো দিয়েছি। হ্যাঁ, পড়ার সময় একটু বোরিং লাগতে পারে তোমাদের, প্রশ্নটা এমভাবে দেবে যে নিচের কোনটি কথন দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা হওয়া উচিত, এরকমভাবে প্রশ্নগুলো দেবে। তো একবার রিডিং করে নেবে পিডিএফটা, এর বাইরে আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারের। দেখো, শ্রেণীকক্ষে কখন কার্যাবলীর সময় শিক্ষক নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন, দুজনের মধ্যে অথবা কয়েকজনের মধ্যে একটা দল তৈরি করতে পারেন, পিয়ার গ্রুপ তৈরি করতে পারবেন। ঠিক আছে, সেই দলগুলো কি করবে, নিজেদের মধ্যে কথাবার্তা বলবে, আলোচনা করবে, এর মাধ্যমে শিখবে বিভিন্ন ভাষা। কার্যাবলী সহজ সরল হবে, শিক্ষকের নির্দেশ যেন পরিষ্কার এবং স্বচ্ছ হয়, অর্থাৎ যিনি টিচার, যিনি কোনো কথা শেখাচ্ছেন শিশুদেরকে, তো সেই টিচারের কথায় যদি অস্পষ্ট হয়, শিক্ষার্থীরা যদি বুঝতে না পারে, তাহলে তো তারাও ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারবে না। তো সেই দিকে শিক্ষককে কিন্তু বা শিক্ষিকাকে খেয়াল রাখতে হবে, যাতে তার উচ্চারণ পরিষ্কার হয়, স্বচ্ছ হয়, স্পষ্ট হয়। তৃতীয়ত দেখো, শিক্ষক আদর্শ কথার নমুনা দেওয়ার চেষ্টা করবেন, কোনো রকম মুদ্রা দোষ যেন না থাকে। ঠিক আছে, কোনো রকম আঞ্চলিকতা দোষ মুক্ত যেন হয়ে থাকে। যেমন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের একটা আঞ্চলিকতা কথার মধ্যে থাকে। আমি আগের দিন যেমন বলছিলাম না, যে বাংলাদেশের কথাগুলো যখন দেখবে, তখন খাইছো, যাইছো, এরকমভাবে কথা বলে থাকে তারা। আমরা যেমন বলি যে খেয়েছো, সেটাকে তারা খাইছো এরকমভাবে বলে। তো এগুলো আঞ্চলিকতা, বিভিন্ন জেলার মধ্যেও থাকে, এক দেশের সাথে অন্য দেশেরও থাকে। তো এই সব আঞ্চলিক দোষগুলো তোমরা যখন শিক্ষক বা শিক্ষিকা হয়ে যাবে প্রত্যেকে, সেটাকে যথেষ্ট পরিমাণে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যেটা মান্য চলিত ভাষা, লিখিত ভাষা, সেই ভাষাতেই কথা বলতে হবে। খেয়েছো সেটাকেই বলতে হবে, যতই অভ্যাস থাকুক আমাদের, কারণ আমরা যদি ওই খাইছো যাইছো বলি স্কুলে গিয়ে, তাহলে বাচ্চারাও সেটাই শিখবে। আর এটা কিন্তু আদর্শ শিক্ষক বা শিক্ষিকার কর্তব্য নয়। আঞ্চলিকতা দোষ মুক্ত হতে হবে আমাদের। দেখো, প্রয়োজনে তিনি টেপ রেকর্ডার, রেডিও, দূরদর্শনের প্রোগ্রাম, এই সমস্তগুলোকে দেখতে পারেন। হ্যালো এর স্যার। হ্যাঁ, বলো। মান্য ভাষা স্যার কোনটা বুঝাচ্ছে? মান্য ভাষা হচ্ছে যে আমাদের রাঢ় অঞ্চলের যে ভাষা রয়েছে গঙ্গার এই পারে, সেই ভাষাটিকে মান্য ভাষা ধরা হয়, আমাদের কলকাতা কেন্দ্রিক যে ভাষা। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে যে ভাষাতে তোমাদের টেক্সট বুকগুলো লেখা ভাষাটা থাকে। পেলে ব্যবহার করা যাবে নাকি? হ্যাঁ, ওটাই মানে ব্যবহার করতে হবে প্রত্যেককে। ঠিক। হুম। আচ্ছা, তারপরে দেখো, পঠন।
পঠন বা রিডিং। আচ্ছা, আমরা এবার এখানে একটা জিনিস আমি একটু দেখছি, দেখো আমরা এই বাচ্চাটি একটু খেয়াল করো, যখন বই পড়ছে এই তিনজন বাচ্চা, ছবিটা দেখতে পাচ্ছ ডান দিকে, তো এই বইয়ের মধ্যে কি রয়েছে, জ্ঞান রয়েছে, তাই না? এই বইয়ের মধ্যে কি রয়েছে, জ্ঞান রয়েছে। আচ্ছা, এই বই যখন পড়ছে তখন তারা এই জ্ঞানকে গ্রহণ করছে নাকি জ্ঞান বর্জন করছে? অবশ্যই নতুন জ্ঞান গ্রহণ করছে। আমরা যে কোনো জিনিস যখন পড়ি, নতুন জ্ঞান, নতুন ধারণা আমরা শিখি বা গ্রহণ করি। ঠিক সেই কারণেই কিন্তু পঠনকে মনে রাখবে গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ স্কিল বলা হয়। ইংরেজি পেডাগজিতে আমরা পড়েছি রিসেপটিভ স্কিল, বাংলাতে এটাকে গ্রহণমূলক দক্ষতা বলা হয়। ঠিক আছে, দেখো, তবে পঠন এমনই এক জটিল প্রক্রিয়া যার মধ্যে কথনের দক্ষতা লুকিয়ে থাকে। আমরা যা পড়ছি মানে পঠনের মধ্যেই কথন রয়েছে, কারণ এই পিডিএফটাকে যখন তুমি পড়ছো বা আমি এই যে পড়ে পড়ে শোনাচ্ছি তোমাদের, সেখানে যেমন আমাকে পড়তে হচ্ছে, ঠিক সেরকম কথাও বলতে হচ্ছে। তো পঠনের মধ্যেই কথনও লুকিয়ে রয়েছে। ঠিক আছে, দেখো, আমরা যা পড়ছি তা সঠিকভাবে উচ্চারণও করতে হয়। এই কারণে পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা। ঠিক আছে, প্রোডাক্টিভ স্কিলের অন্তর্গত এটা, যেখানে আমরা তথ্য গ্রহণ করি এবং প্রেরণ করি। ঠিক আছে, মূলত আমরা এখানে পঠনকে কিন্তু ধরবো রিসেপটিভ স্কিল হিসাবে। ঠিক আছে, কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে যেহেতু কথন এবং পঠন একসাথে রয়েছে, তাই এটাকে আমরা আচ্ছা, এখানে প্রোডাক্টিভ স্কিলটা কেটে দাও, কারণ এটার জন্য দিয়ে তখন পরীক্ষার ওখানে বেশি কনফিউশন হবে তোমাদের মধ্যে, যে প্রোডাক্টিভ না রিসেপটিভ সেই নিয়ে। ঠিক আছে, এতটা ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই, প্রশ্ন এলেও এখান থেকে আসবে না, বা প্রোডাক্টিভ লিখলে কিন্তু তখন আবার ভুল হয়ে যাবে। তাই এটাকে আপাতত মুছে দিচ্ছি আমি। পঠন আর কথনকে একসাথে কখনো নিয়ে আসবে না প্রশ্ন। তো মনে রাখবে এই যে পঠন দক্ষতা, সেটা কিন্তু আমাদের রিসেপটিভ স্কিলই করবে পরীক্ষাতে। যদি প্রশ্ন আসে এটা কোন ধরনের দক্ষতা, তো সেটাকে কিন্তু রিসেপটিভ স্কিলই করবে। ঠিক আছে, তথ্য গ্রহণ করি এবং প্রেরণ করি। তারপরে দেখো, শিশু যখন প্রথম পড়তে শেখে সে তখন সরবে বানান করে। সরবে মানে জোরে জোরে উচ্চারণ করে করে সরবে বানান করে, অর্থাৎ শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করে। পাঠ্যবস্তু অর্থাৎ পাঠ্যবস্তুর অর্থ বোঝার চেষ্টা করে, লিখিত রূপটি উপলব্ধি করে, তার অর্থ বুঝতে পারাই হলো পঠনের উদ্দেশ্য। অর্থাৎ এই যে বাচ্চারা যখন পড়া করছে তখন তারা জোরে জোরে পড়া করবে, অ বর্গীয় জ গ র অজগর এরকমভাবে, তাই না? অর্থাৎ কি লেখা রয়েছে সেটা পড়তে চেষ্টা করে, তার উচ্চারণ কেমন সেটা দেখতে চায়, এবং তার মানে কি সেটা বুঝতে চায়। এইটুকুই তাদের শুধু ডিমান্ড থাকে সেই টাইমে। দেখো, শিশুর পড়ার অভ্যাস যতই পরিণত হতে থাকে ততই সে পঠনে অভ্যস্ত হয়ে পড়ে। অপেক্ষাকৃত কম সময়ে পঠিত বিষয় বুঝতে পারে সে। এবার আসি পঠন দক্ষতা নিয়ে। দেখো, SRR সম্পর্কে আমাদের এখানে মনে রাখতে হবে। SRR পদ্ধতি। দেখো, পাঠ করার দক্ষতা আসলে একটি শৈল্পিক ব্যাপার, যাকে বলে বাচিক শিল্প। আগেকার দিনে দেখবে বহুরূপী দেখাতে আসতো, সেই বহুরূপীরা ছিল বাচিক শিল্পী, বা তোমাদের কি বলে ওটাকে, কীর্তন গান দেখবে শুনে থাকবে, সেখানেও বাচিক শিল্পীরা থাকে। তারা বিভিন্ন জিনিস নিয়ে তোমাদের তর্ক বিতর্ক করে থাকেন আধ্যাত্মিক জিনিসপত্র নিয়ে। তো বাচিক শিল্পী মানে যারা কবিতা শোনান, ছড়া শোনান, মজার ছড়া বহুরূপী যারা শুনিয়ে থাকতেন, তাদেরকেও বাচিক শিল্পী, অর্থাৎ পঠন বা কথন এগুলো সবই বাচিক শিল্পী। বাচিক শিল্প কোনগুলোকে বলবো? যেসব জিনিসকে আমরা মুখ দিয়ে উচ্চারণ করি সেই ধরনের শিল্পগুলোকে বাচিক শিল্প বলবো। গান, ছড়া, কবিতা এগুলো। দেখো, আগ্রহ এবং অভ্যাস এই দুইয়ের মেলবন্ধনেই পাঠ করার দক্ষতা বৃদ্ধি সম্ভব। তো ভাষার লিখিত রূপটি উপলব্ধি করে তার অর্থ বুঝতে পারাই হলো পঠনের উদ্দেশ্য। তার পঠনের উদ্দেশ্য কি না, এই যে পিডিএফটা তোমরা পড়ছো, এই পঠনের উদ্দেশ্য কি? এখান থেকে এতদূর পড়ে এর অর্থ কি সেইটুকু শুধু বোঝা, এটাই উদ্দেশ্য। ঠিক আছে, পিডিএফটা কোন রং দিয়ে লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, কোন রঙের খাতায় লেখা আছে, কোন রঙের পেজে লেখা আছে, কিভাবে স্যার লিখেছেন, এই সব জিনিস জানা আমাদের এখানে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে এই গোটা পিডিএফটা পড়ার পর পিডিএফের মধ্যে লেখাগুলোর মধ্যে বলতে কি চাওয়া হয়েছে সেটা জানাই হচ্ছে আমাদের পঠনের উদ্দেশ্য। ঠিক আছে, তুমি কোনো একটা বই পড়ছো, বইটি কে লিখেছেন, কিভাবে লিখেছেন, লিখতে কত টাকা খরচ হয়েছে, বিক্রি করে ক টাকা সে লাভ করলো, এই সমস্ত জানা আমাদের উদ্দেশ্য নয়। মেন উদ্দেশ্য থাকে পড়ে কি বলতে চেয়েছে সেটা বোঝা। ঠিক আছে, আর এটার জন্যই আমাদের জনপ্রিয় পদ্ধতি হলো SRR পদ্ধতি। SRR পদ্ধতি কি? SRR এর ফুল ফর্ম হলো S ফর স্কিমিং, R ফর রিডিং এবং R ফর রিভিউইং। স্কিমিং, রিডিং, রিভিউইং। স্কিমিং কি? স্কিমিং হচ্ছে কোনো জিনিস সম্পর্কে ভাষা ধারণা উপরে উপরে পাঠ করা। যেমন আমরা খবরের কাগজ বা নিউজ পেপার আমরা যখন পাঠ করি,
নিউজ পেপার বা খবরের কাগজ যখন পাঠ করি তখন গোটা খবরের কাগজটিকে তুমি কি মুখস্থ করো? দেখো তুমি ধরো সকালবেলায় খবরের কাগজ পড়ে তারপরে তুমি ভূগোল বইটি পড়তে বসলে, দেখো দুটো পড়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকবে। খবরের কাগজটা তুমি শুধু ওপরে ওপরে চোখ বুলিয়েছো, তুমি কিন্তু মুখস্থ করোনি, কিন্তু যখন তুমি তারপরে ভূগোল বইটি নিয়ে পড়তে বসেছো তখন কিন্তু মহাকর্ষ কি, মুক্তিবেগ কি, সেই সমস্ত কিন্তু তুমি তখন মুখস্থ করছো, পড়ছো খুঁটিয়ে খুঁটিয়ে, তাই না? তো এই যে ওপরে ওপরে খবরের কাগজের মতো যে জিনিসটাকে পড়া, সেটাকে আমরা স্কিমিং বলে থাকি। ঠিক আছে, তারপর আসছে রিডিং, কোনো কিছু বাদ না দিয়ে পড়া, বাদ না দিয়ে পাঠ্য বিষয়কে সম্পূর্ণভাবে পাঠ করা। ঠিক আছে, যেটাকে আমরা স্ক্যানিংও বলেছিলাম আগের দিন পেডাগজিতে। তো সেটা বাংলাতে SRR পদ্ধতিতে সেটাকে রিডিং বলা হচ্ছে। রিডিং মানে নর্মাল আমরা রিড বলতে যেটাকে বুঝি, অর্থাৎ এই পিডিএফটা তোমরা যখন পড়বে সেটাকে হচ্ছে সেটা হচ্ছে রিডিং করবে তোমরা, স্কিমিং নয়। কিন্তু যদি ওপরে ওপরে একটু দেখে নাও সেটাকে বলবো স্কিমিং, আর যখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে সেটাকে বলবো রিডিং, এটাকে স্ক্যানিংও বলা হয়। আর তারপরে হচ্ছে রিভিউইং। রিভিউইং কি না, পাঠ্য বিষয়কে হৃদয়ঙ্গম করার জন্য সমগ্র রচনাটিকে পুনর্বিচার করে দেখা, অর্থাৎ কোনো জিনিসকে খুব ভালোভাবে বোঝার জন্য, আত্মস্থ করার জন্য তার মূল বিষয়বস্তুকে পুনরায় বারবার বারবার দেখা, এটাকে রিভিউ মানেই হচ্ছে পুনরায় দেখা। ঠিক আছে, যেমন কোনো প্রশ্নের উত্তর সেটাকে বারবার দেখে আমরা মনে রাখি, সেটাই হচ্ছে রিভিউইং। তো এই যে আমাদের পঠন দক্ষতা, সেখানে এই SRR পদ্ধতি প্রযুক্ত হয়। SRR এই পুরো কথাটা মনে রাখবে, স্কিমিং, রিডিং, রিভিউইং। ঠিক আছে, তারপরে দেখো পাঠের শ্রেণীবিভাগ। তো আমরা যখন কোনো কিছু পাঠ পড়ি, সেই পাঠকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সরব পাঠ, যেটাকে ইংরেজিতে বলা হয় লাউড রিডিং। এই পেডাগজি এমন একটা সাবজেক্টে পেডাগজি বললে দুটো সাবজেক্টের অলরেডি হয়ে যাবে। আর একটা হচ্ছে নীরব পাঠ, যেটাকে কি বলা হয় সাইলেন্ট রিডিং। ঠিক আছে, সরব পাঠ যেমন এই মেয়েটি পড়ছে দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যেমন যে জিনিসটি পড়ছে সেটা মুখ দিয়ে জোরে জোরে উচ্চারণ করছে, যেমন আমি এখন পিডিএফটি যেভাবে পড়ছি সেটা হচ্ছে সরব পাঠ। বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এই সরব পাঠ কিন্তু শ্রেষ্ঠ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। সরব পাঠ কাদের জন্য ভালো? বাচ্চাদের জন্য। আর বড়দের জন্য নীরব পাঠ ভালো। দেখো, রব বা ধ্বনি সহযোগে যে পাঠ করা হয় তাকেই সরব পাঠ বলা হয়। এর বেশ কিছু সুবিধা রয়েছে, তার মধ্যে প্রধান সুবিধা যেটা থেকে প্রশ্ন আসে সেটা মনে রাখবে। সরব পাঠ করলে বানান ভুলের প্রবণতা কমে এবং উচ্চারণ ঠিক হয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য, বাকিগুলো যে ছোটো মোটোগুলো আছে সেগুলো এখানে লেখা আছে সব। দেখো, প্রাথমিক ভাষা শিক্ষার ক্ষেত্রে সরব পাঠ খুবই অপরিহার্য একটা বিষয়। সরব পাঠে বিষয়বস্তুর প্রতি মনোযোগ দেওয়া সহজতর হয়, অর্থাৎ বই পড়ার প্রতি একটা মনোযোগ আকর্ষণ থাকে। নীরব পাঠ যখন করি বা বাচ্চারা যদি করে, তারা নীরব পাঠ করতে করতে মানে উচ্চারণ করে চিৎকার করে না পড়লে কি হয় তাদের, যে বারবার তারা অমনোযোগী হয়ে পড়ে বাচ্চাদের ক্ষেত্রে। বড় হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, নিজের মনকে তখন কন্ট্রোল করতে পেরে যাই আমরা, কিন্তু বাচ্চারা বারবার অমনোযোগী হয়ে পড়ে। কিন্তু সরব পাঠে কিন্তু সেই অমনোযোগীটা কম হয় তারা। তৃতীয়ত কি, ছাত্রছাত্রী প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে দক্ষ হতে পারে। এই যে সরব পাঠে যখন সে সরবকে সরব সরব এরকম বলছে, হ্যাঁ পাঠকে পঠ বলছে, সরব পঠ বলছে, তখন তুমি শুনতে পাচ্ছ যে ও ভুল পড়ছে, তখন তুমি বাইরে থেকে বলতে পারবে যে তুমি এটাকে ভুল উচ্চারণ করছো, সরব পঠ নয়, এটা সরব পাঠ উচ্চারণ হবে, তাই না? তো দেখো, এই যে উচ্চারণের ত্রুটি যেটা ছিল সেটা সরব পাঠের কারণেই কিন্তু তুমি, তার বাবা মা বন্ধু টিচার যাই হও, তুমি বাইরে ছিলে সেই টাইমে তুমি শুনতে পেয়েছো, তাকে ঠিক করিয়ে দিলে। ঠিক আছে, এইভাবে কিন্তু সে যদি মনে মনে পড়তো সরব পাঠকে সরব পাঠ বলে, তাহলে তো আমরা শুনতে পেতাম না, বুঝতেও পারতাম না যে সে সরবকে সরব বলছে, তাই না? তো সরব পাঠের জন্য উচ্চারণের ভুল ভ্রান্তি যেগুলো থাকে সেগুলো কিন্তু শুধরে যায়। চতুর্থত কি, শিক্ষকদের দেওয়া আদর্শ সরব পাঠে শিক্ষার্থীদের উচ্চারণ শিক্ষায় যথেষ্ট সাহায্য করে, এটা তো একই জিনিস। এটি শিশু প্রকৃতির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ দেখবে বাচ্চাদের মধ্যে এই পাঠ করতে করতে বিভিন্ন রকম প্রতিযোগিতা হবে, যে কে কত ভালো করে পড়তে পারে রিডিং, কে কত জোরে পড়তে পারে। তো এই জিনিসটা মানে এই সরব পাঠের মাধ্যমে তারা এক প্রকার আনন্দ পায়। হ্যাঁ, আরেকটা পাঠ হয় সমবেত পাঠ। সমবেত পাঠে কি হচ্ছে, যে মোটামুটি 10-12 জন বাচ্চাকে বই ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে একসাথে পড়ানো হচ্ছে, একসাথে তারা রিডিং পড়ছে। এর মাধ্যমে তারা একটা আনন্দ পায়, নিজেদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতার আভাস তাদের মধ্যে থাকে, যে কে কত ভালো পড়তে পারে, কে কীভাবে পড়তে পারে, তাই না? দেখো, তারপর সরব পাঠ শিশুদের প্রাণবন্ত করে তোলে।
হ্যাঁ, তারা বেশি সক্রিয় হয় সরব পাঠের ক্ষেত্রে। তারপর কি সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধিত হয়, যে ভুলগুলো হচ্ছে পড়তে গিয়ে সেই ভুলগুলো সংশোধন করা যায়। এই পাঠ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে সাহায্য করে, সঠিক বাচনভঙ্গি এবং কথন শৈলী বৃদ্ধি পায়। উচ্চারণে আঞ্চলিকতা দোষ, এই যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, আঞ্চলিকতা দোষ সেটা দূর হতে সাহায্য করে। ধরো আম, উম, কোনো একটা বইয়ে লেখা আছে যাচ্ছে, সেটাকে কোনো একটা শিশু যাচ্ছে কে পড়ছে কি যাইতেছে। তো এই যে আঞ্চলিকতা দোষ, যাচ্ছে থেকে যাইতেছে, খাচ্ছে থেকে খাইতেছে, এই সব যে উচ্চারণগুলো সে যখন মানে এটা একটা হ্যাবিট হয়ে যায়, শুধু মানে কোনো নির্দিষ্ট মানুষদের, নির্দিষ্ট অঞ্চলের মানুষের দোষ নয়, এটা প্রত্যেকটা অঞ্চলের মানুষের মধ্যে এরকম এই যাচ্ছে থেকে যাইতেছে না হলেও এই ধরনের বিভিন্ন রকম উচ্চারণের একটা মানে পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। তো সেই জিনিসটা সরব পাঠের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, বাচ্চাদের মধ্যে দেখো সরব পাঠ বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে আসি নীরব পাঠ। যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ এরকম, যে দুই ভাই বোন পড়া করছে, তাদের মুখ কিন্তু একদম পুরোপুরি বন্ধ। অর্থাৎ বিশেষ করে বড়দের ক্ষেত্রে এই নীরব পাঠ সেটা বড়দের জন্য ভালো। ঠিক আছে, বড়দের জন্য, অর্থাৎ তোমরা এখন যেমন পড়বে সেটা হবে নীরব পাঠ। নীরব পাঠের বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন প্রথমত হচ্ছে ক্লান্তি আসে না, দীর্ঘক্ষণ তুমি পড়তে পারো। দেখো, যে পাঠে কোনো রব বা ধ্বনি থাকে না তাকেই নীরব পাঠ বলা হয়। এর কিছু উপযোগিতা যেগুলো রয়েছে সেগুলো কি কি দেখো, নীরব পাঠে মননশীলতার উপযোগী, অর্থাৎ তুমি যদি নীরব পাঠ করো দীর্ঘক্ষণ পড়তে পারবে, অল্প সময়ে অনেক বেশি পড়া যায়। সরব পাঠে 10 মিনিটে যদি তুমি 2 পৃষ্ঠা পড়ো, নীরব পাঠে 10 মিনিটে 5 পৃষ্ঠা পড়তে পারবে। ঠিক আছে, তিন কি দেখো, কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে। ঠিক আছে, কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে। চার দেখো, অধিগত করতে মানে কি, মানে কোনো জিনিস, কোনো এই পিডিএফটা যখন তুমি পড়বে, পড়ে এটার ব্যাপার কি জিনিসটা সেটা বুঝতে কম সময় লাগবে নীরব পাঠ করলে। হ্যাঁ, অকারণ শক্তিক্ষয় রোধ হয়। আমি যেমন এই যে চিৎকার করে করে আমি তোমাদের এখন পড়াচ্ছি, তো আমার যে পরিমাণ পরিশ্রম হচ্ছে, আমি যদি নীরব পাঠ করে পড়াতাম, অর্থাৎ তোমাদেরকে না শুনিয়ে কেবল আমি নিজে মনে মনে পিডিএফটাকে পড়তাম, আমার অনেক তাড়াতাড়ি হয়ে যেত পিডিএফটা পড়া, আবার আমার পরিশ্রমও অনেকটা কম হতো। ঠিক সেই জিনিসটাই হচ্ছে, তুমি যখন একটা বইকে জোরে জোরে সরব পাঠ করছো, তোমার ক্লান্তি আসবে একটু পরে, তোমার মাথা ধরে যাবে, তোমার গলা শুকিয়ে যাবে, হ্যাঁ, তোমার ঘুম চলে আসবে, কিন্তু মানে অকারণে শক্তিক্ষয় হয়, কিন্তু নীরব পাঠ করলে অকারণে শক্তিক্ষয় কম হয়। হ্যাঁ, গ্রন্থাগার শ্রেণীকক্ষে নীরব পাঠ বাঞ্ছনীয়। একটা লাইব্রেরিতে তুমি পড়তে গেছো, সেখানে তোমার মতোই আরও 10-15 জন পড়া করছে, সেখানে গিয়ে তুমি যদি চিৎকার করে সরব পাঠ করতে শুরু করো, তোমাকে তাড়িয়ে দেবে সেখান থেকে, তাই না? শ্রেণীকক্ষে সরব পাঠ করা বাঞ্ছনীয় নয়। ঠিক আছে, নীরব পাঠ করা সেখানে বাঞ্ছনীয়, ক্লাসের মধ্যে জোরে জোরে চিৎকার করে পড়া যায় না। আচ্ছা, তারপরে দেখো, সমবেত পাঠ বলে আরেকটা পাঠ হয়, সেখানে কি বলা হচ্ছে, ক্লাসেরটা কি হবে কোনটা? স্যার? ক্লাসেরটা কি হবে স্যার? ক্লাসেরটা ক্লাসেরটা, ক্লাসের ক্ষেত্রে যদি বাচ্চাদের ক্লাস নাও মানে প্রাইমারি স্কুলে, সেখানে তুমি সরব পাঠ করাবে, আর যদি বড়দের ক্লাস হয় সেখানে অবশ্যই নীরব পাঠ হবে। বাচ্চাদের আচ্ছা। দেখবে যখন নামতা করানো হয়, সবাইকে একসাথে নামতা বলানো হয় এরকম ভাবে। আচ্ছা, তারপরে আসি আহ, সমবেত পাঠ। দেখো, এককভাবে, নামটা পড়ানোটা হ্যাঁ, সমবেত পাঠ। হ্যাঁ, একদমই তাই। যে যে কোনো সমবেত পাঠ সেগুলোই হচ্ছে সরব পাঠ। সমবেত মানে সবাই মিলে একসাথে, আর তারা কিভাবে পড়বে, জোরে জোরে পড়বে। সমবেত পাঠ হয় সেটা হচ্ছে এরকম একসাথে থাকে, এবং তারা কেউ মনে মনে পড়ে না, সবাই একসাথে পড়ে। যেমন আমরা যখন নামতা পড়তে বলবো, 10 জনকেই যখন বলবো নামতা পড়ো, হ্যাঁ, ঠিক আছে, বা সানডে মনডে বানানগুলো বলো, তো এই ধরনের পাঠগুলো যখন অনেকজন একসাথে বলছে সেটা সমবেত পাঠ। দেখো, এককভাবে সরব পাঠ ছাড়াও সমবেত ভাব সরব পাঠও হয়ে থাকে। বিশেষ করে প্রাথমিক স্তরে সমবেত পাঠ বিশেষ কার্যকরী। এদের মধ্যে আবার বেশ কিছু ভাগ রয়েছে। সমবেত পাঠটা আশা করি বোঝা গেল। এবার এই যে টোটাল পাঠ, এটাকে আবার আমরা সাহিত্যের দিক থেকে 3টে ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ধারণা পাঠ, একটাকে বলা হয় চর্বণা পাঠ, একটাকে বলা হয় সাধনা পাঠ। ঠিক আছে, এই 3টেকে একটু ভালো করে দেখতে হবে। দেখো, ধারণা পাঠ নামের মধ্যেই রয়েছে, যে যখন আমরা কোনো কিছু সম্পর্কে কেবল ধারণা নেওয়ার জন্য ওপরে ওপরে চোখ বুলিয়ে নিচ্ছি, পড়ে নিচ্ছি, খুঁটিয়ে পড়ছি না, সেটাই ধারণা পাঠ। দেখো, কোনো বিষয়বস্তু সম্পর্কে
একটি সাধারণ ধারণা পেতে হলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তাকে ধারণা পাঠ বলে। সংবাদপত্র পাঠ, কোনো সাময়িক পত্রিকা পাঠ, কোনো গল্পগ্রন্থ পড়া, এই সমস্ত কিছু সম্পর্কে পড়ার ক্ষেত্রে আমরা ধারণা পাঠ করে থাকি। মানে যেটাতে খুঁটিয়ে খুঁটিয়ে আমি পড়বো না, কেবলমাত্র একটু ধারণা নেব, চোখ বুলিয়ে নেওয়া যেটাকে বলে, সেই ধরনের পাঠকে ধারণা পাঠ বলছি। চর্বণা পাঠ কি? চর্বণা পাঠ, দেখো ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ। ছোটোবেলাতে এরকমভাবে আখ সবাই খেয়েছো আশা করি, তাই না? তো এইভাবে যখন আখ আমরা খেতাম, বা আমরা এখনও যখন খাই, আখের আখ যখন হয় জমিতে, তখন জমি থেকে ভেঙে এরকমভাবে আমরা খেয়ে নিই গ্রামের দিকে যারা থাকি। তো সেই টাইমে দেখো আখের ওপরে যে তার যে ছাল থাকে সেটাকে দাঁত দিয়ে ছাড়াতে হয়, তারপরে সেটাকে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, তাই না? তো দেখো একটা প্রথমে যে আস্তরণটি থাকে সেটা খুব শক্ত একটা আস্তরণ, যেটাকে আমরা আখের ছাল বলছি। সেটাকে তুমি দাঁত দিয়ে প্রথম ছাড়ালে, তারপরেও কিন্তু তুমি সেই আখের মধ্যে থাকা মিষ্টি রসের স্বাদ পাবে না, তারপরেও সেটাকে তোমাকে আবার চেবাতে হবে, তাই না? চেবাতে হবে, সেই চেবানোর পর তারপরে তোমার মুখে আসবে মিষ্টি আখের সেই রস। ঠিক এই জিনিসটাই চর্বণা পাঠের মধ্যে হচ্ছে। অর্থাৎ খুব কঠিন ভাষায় যে সমস্ত উপন্যাসগুলো লেখা হয়, যেমন বঙ্কিমচন্দ্রের উপন্যাস, রবীন্দ্রনাথের উপন্যাস, প্রবন্ধ, বিশেষ করে প্রবন্ধের ক্ষেত্রে চর্বণা পাঠ উপযোগী, মনে রাখবে, প্রবন্ধ, উপন্যাস, এই সমস্তর ক্ষেত্রে যেগুলো খুব কঠিন ভাষায় লেখা হয়, সেই উপন্যাস বা প্রবন্ধ, তার মধ্যে তো একটা রস থাকে। এখানে রস মানে আখের রস তো নয়, তুমি ধরো একটা সিনেমা দেখছো, মুভি দেখছো, তো সেই মুভির মধ্যে একটা যে গল্প থাকে, কাহিনী থাকে, সেটাই হচ্ছে সেটার রস। ঠিক সেরকম কোনো প্রবন্ধ, উপন্যাস, গল্পের যে মূল কাহিনী, ঘটনা, সেটাকেই তার রস বলা হয়। এবার সেই উপন্যাসটা এত কঠিন ভাষায় লেখা থাকে যে সেই মূল কাহিনীটি কী সেটা জানার জন্য আমাদেরকে ঠিক এইরকম শক্ত জিনিস চিবিয়ে চিবিয়ে খেয়ে যেমন মিষ্টি রস পায়, ঠিক সেরকম সেই উপন্যাসকে অনেক কঠিন কঠিন শব্দগুলোকে কঠিনভাবে পাঠ করার পর আমরা সেই উপন্যাস বা প্রবন্ধের মূল বিষয়বস্তুটির আস্বাদ পেয়ে থাকি, সেটাকেই চর্বণা পাঠ বলা হয়। দেখো, যখন কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়, এই ধরনের বিষয়বস্তু পাঠকে চর্বণা পাঠ বলা হয়। ঠিক আছে? কঠিন খাদ্যবস্তুকে যেমন চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করতে হয়, এখানেও তেমনি কঠিন বিষয়বস্তুকে দীর্ঘ অনুশীলনের সাহায্যে আয়ত্ত করতে হয়। যে সমস্ত রচনার বিষয়বস্তু প্রাধান্য থাকে সেই সমস্ত ক্ষেত্রে চর্বণা পাঠের প্রয়োজনীয়তা থাকে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ অনুশীলনে চর্বণা পাঠের উপযোগিতা যথেষ্ট পরিমাণে রয়েছে। চর্বণা পাঠ কি না, খুব কঠিন ভাষায় যেগুলো লেখা, সেই সেই জিনিসটা পড়ার সময় তার মূল অর্থ অনুধাবনের জন্য অনেক পরিশ্রম করতে হয় আমাদেরকে, ভাষাগুলোকে অনেক কঠিন কঠিন ভাষাগুলোকে বুঝতে হয়, তারপরে আমরা সেই তার মূল কথা বুঝতে পারি। এই ধরনের পাঠকেই চর্বণা পাঠ বলা হচ্ছে। আরেকটা হচ্ছে সাধনা পাঠ। সাধনা পাঠ কি? সাধনা পাঠ হচ্ছে, দেখো, কাব্য কবিতায় বিষয়বস্তুর চেয়ে কবির অনুভূতির উচ্ছ্বাস বেশি ধরা পড়ে। সাধনা মানে এখানেও সেই রস সাধনের কথা বলা হয়েছে। রস সাধন মানে কোনো একটা যখন কবিতা তুমি পড়বে, সেই কবিতার দুটো অর্থ থাকে, একটা হচ্ছে বাহ্যিক অর্থ, দ্বিতীয়ত হচ্ছে গূঢ়ার্থ বা অন্তর্নিহিত অর্থ। তো সেই কোনো কবিতাকে পড়ে তুমি তার বাহ্যিক অর্থ না বুঝে তার গূঢ়ার্থ বা অন্তর্নিহিত অর্থটিকে বোঝো, সেটাকেই বলা হচ্ছে সাধনা পাঠ। ঠিক আছে? সেটাকেই বলা হচ্ছে সাধনা পাঠ। যেমন শেষের কবিতা যদি পড়ো রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে যদি তুমি বাইরের দিকটা পড়ো, তাহলে যেন একজন মানুষের কথাই তুমি শুধু সেখানে দেখতে পাবে, তাই না, শেষের কবিতার মধ্যে। কিন্তু যদি তার আভ্যন্তরীণ অর্থটাকে পড়ো, তাহলে দেখবে যে মানুষের কি সুন্দর জীবনের কথা কবিগুরু কিন্তু ফুটিয়ে তুলেছেন, হ্যাঁ, তার যে জন্ম মৃত্যু এই সমস্ত নিয়ে। তো সেটাকেই সাধনা পাঠ, মানে কোনো কবিতা পড়ে তার আভ্যন্তরীণ অর্থটাকে বোঝা। আচ্ছা, এরপরে আসি আর একটা এখানে পদ্ধতি বা পাঠ হয়, সেটাকে বলা হয় লিঙ্গাফোন। এখানে তোমাদের বলে দিই, লিঙ্গাফোন এখানে কি হয়। আর্মিদের ট্রেনিং এ। হ্যাঁ, আর্মিদের ট্রেনিংয়ের ক্ষেত্রেও হয়। এখানে কি হয়, মূলত যদি অল্প সময়ে কোনো একটা ভাষা তোমাদেরকে শেখাতে হয়, বা কারোর যদি উচ্চারণে কোনো রকম অসঙ্গতি থেকে থাকে, ভুলভাল উচ্চারণ করে থাকে বেশি, এই যেমন অভিব্যক্তিকে কেউ যদি অভিব্যক্তি এরকম উচ্চারণ করে, উপলব্ধিকে উপলব্ধি এরকম উচ্চারণ করে, মানে উচ্চারণগত ভুল, প্রোনাউন্সিয়েশনে ভুল রয়েছে, বা অল্প সময়ে কোনো ভাষা মোটামুটি কাজ চলার মতো শেখানো উচিত, সেই টাইমে এই লিঙ্গাফোন মেথডকে ইউজ করা হয়। এখানে কি করা হয়, ধরো তোমাকে বাংলা ভাষা শেখানো হবে, তুমি বাংলা ভাষা জানো না, তো সেই বাংলা ভাষার বিভিন্ন জিনিস, বিভিন্ন কথাবার্তা, সেগুলো রেকর্ড করে রাখা হয় আগে থেকে।
ঠিক আছে, টেপ রেকর্ডার বা কোনো আধুনিক যন্ত্রে রেকর্ড করে রাখা হয় এবং যারা বাংলা ভাষা শিখছে তাদের কানের কাছে সেই সমস্ত রেকর্ডগুলো চালিয়ে দেওয়া হয়। সেই রেকর্ড শুনে 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 তারা বাংলা ভাষাকে শিখে যায়। এই মেথডটাকে বলা হয় লিঙ্গাফোন পদ্ধতি। ঠিক আছে, এবার আসি আদর্শ পাঠের বৈশিষ্ট্য কোনটি। এই চারটেকেই মনে রাখবে, এই চারটে থেকে কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়, এরকম। তো আদর্শ পাঠ যেটা হবে মানে সঠিকভাবে পড়া কোনটাকে বলবো, সেই পড়া নির্ভুল হতে হবে, অ্যাকিউরেসি থাকতে হবে তার মধ্যে। দেখো ইংরেজি বাংলা দুটোই দেওয়া আছে, ইংরেজি পেডাগজিতেও এই ইংরেজি টার্মগুলো ইউজ হবে। ঠিক আছে, অ্যাকিউরেসি থাকতে হবে, নির্ভুলতা থাকতে হবে, গতি থাকতে হবে। আমার একটা 5 পাতার বই পড়তে যদি 2 ঘন্টা লেগে যায় তাহলে সেটাকে আমরা আদর্শ পাঠ বলবো না। স্পিড থাকতে হবে, স্পিডে পড়তে হবে। উপলব্ধি, হরহর করে পড়ে গেলাম, কিছুই বুঝতে পারলাম না, এরকম হয় না, দেখবে টিউশন পড়াবে তখন ধরো ইতিহাস বইয়ে পড়া দিলে কোনো একটা ক্লাস 6 বা ক্লাস 7-এর বাচ্চাকে, সে হরহর করে রিডিং পড়ে গেল, তারপর একটা প্রশ্ন যখন তুমি ধরলে যে আর্যাবর্ত কি, তখন সে আর বলতে পারলো না সেটাকে, তাই না? তো এরকম করলে হবে না, মানে যেটা তুমি পড়ছো সেটা কি বলতে চেয়েছে উপলব্ধি করতে হবে, সেখান থেকে কোনো প্রশ্ন এলে যেন তুমি বলতে পারো। আর অভিব্যক্তি বা এক্সপ্রেশন, অর্থাৎ প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। সেটা তোমার যদি ভালো লাগে তাহলে ভালো লেগেছে তুমি বলতে পারবে যে হ্যাঁ আমার এই গল্পটা পড়ে ভালো লেগেছে। যদি ভালো না লাগে সেটাও যেন তুমি বলতে পারো যে হ্যাঁ তোমার এই গল্পটা বা এই কবিতাটি ভালো লাগেনি। ঠিক আছে, এই চারটে হচ্ছে আমাদের আদর্শ পাঠের বৈশিষ্ট্য। এবার আমাদের এখানে দেখো লেখা আছে শিশুদের পড়ার দক্ষতা কিভাবে বাড়ানোর উপায়। এগুলো একটু স্কিপ করতে পারো তোমরা, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, ওপরেরগুলো ইম্পর্টেন্ট। দেখো সঠিকভাবে শব্দ উচ্চারণে তাদের দক্ষ করে তোলা উচিত, সঠিকভাবে শব্দের অর্থ কী সেটা উপলব্ধিতে দক্ষ করে তোলা উচিত, সরব পাঠে উৎসাহ দিতে হবে তাদের, আর কোনো পাঠের গুরুত্বপূর্ণ তথ্যগুলো শিক্ষার্থীদের কাছে স্পষ্টভাবে জানাতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের লাস্ট আজকের লিখন। লিখন পদ্ধতি কি? লিখন হলো এক প্রকারের প্রোডাক্টিভ স্কিলের অন্তর্গত। দেখো আমরা লেখার মাধ্যমে আমাদের মনের ভাবকে অন্যের কাছে প্রডিউস করতে পারি, অন্যের কাছে দেখাতে পারি। ঠিক আছে, আমার মধ্যে ধরো কোনো একটা জ্ঞান রয়েছে, কোনো একটা জিনিস আমি জানি, সেটাকে আমি তোমাকে শেখাতে পারি কিভাবে? কথা বলার মাধ্যমে, মুখে বলে শেখাতে পারি, এবং লিখে দেওয়ার মাধ্যমে লিখে দিয়ে শেখাতে পারি। তো এই কারণে কথন এবং লিখনকে প্রোডাক্টিভ স্কিল বলা হয়। ঠিক আছে, দেখো এটাই বলা হয়েছে ভাবের আদান প্রদান যোগাযোগ স্থাপনে অন্যতম মাধ্যম হলো লিখন। এই প্রক্রিয়ায় একজনের চিন্তা লিখিত প্রতীকের মাধ্যমে বাইরে আসে। মানুষের যোগাযোগের মাধ্যম হলো ভাষা, আমরা পরস্পর ভাব বিনিময় করি ভাষার মাধ্যমে। এই দুটো রূপ রয়েছে ভাষার, একটা হচ্ছে মৌখিক রূপ, মানে যে যখন আমরা মুখে মুখে কথা বলছি সেটা হচ্ছে মৌখিক রূপ। যখন আমি তোমাকে মুখে মুখে কথা, মানে তোমাকে যখন আমি ফোনে কল করলাম, দিয়ে তোমাকে কোনো একটা কথা বললাম, তোমার সাথে গল্প করলাম, সেটা মৌখিক ভাষার মৌখিক রূপ। আর ফোনে কল না করে তোমাকে যেন হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজে টেক্সট করলাম, সেটা হচ্ছে লিখিত রূপ। ঠিক আছে, চিঠি লিখলে সেটা লিখিত রূপ, মুখে মুখে কথা বললে সেটা মৌখিক রূপ। দেখো লিখন দক্ষতা কিভাবে উন্নত করা যায়। লিখন দক্ষতা হচ্ছে একটা প্রকাশমূলক দক্ষতা, এক্সপ্রেসিভ বা প্রোডাক্টিভ স্কিলের অন্তর্গত এটা। লিখন দক্ষতা উন্নত করার 4টে প্রধান স্তম্ভ আমাদের কিন্তু রয়েছে। কি কি? প্রথমত হচ্ছে শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটাতে হবে, অর্থাৎ বিভিন্ন নতুন নতুন যে শব্দ সেগুলো সম্পর্কে তোমার অবগত হতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে বানানের উন্নতি। বানান ভুল হলে কিন্তু মানে আদর্শ যে লিখন তার বৈশিষ্ট্যে বানান ভুল কখনোই স্বীকার্য হয় না, তো বানান অবশ্যই যেন সঠিক হয়। তৃতীয়ত হচ্ছে পঠন দক্ষতার উন্নতি, সঠিকভাবে যেন পড়তে পারো, কারণ পড়তে না পারলে লিখতে সে পারবে না। আর চতুর্থত হচ্ছে যেটাই তুমি লিখবে সেটা ব্যাকরণের নীতি মেনে যেন হয়। তো এইভাবে ধরো তুমি লিখলে যে আই অ্যাম এ বয়, এই কথাটা তুমি যখন লিখছো তখন এটা আদর্শভাবে ব্যাকরণের রীতি মেনে লিখলে। তুমি যদি এরকমভাবে লেখো এ এম আই বয়, এটা দেখো গ্রামাটিক্যাল রুলস কিন্তু মানছো না, তো এটাকে আমরা আদর্শ লিখনের বৈশিষ্ট্য বলবো না। ঠিক আছে, আদর্শ লিখন সেটাকেই বলবো যেটার মধ্যে ব্যাকরণগত নিয়মকানুন সঠিকভাবে কিন্তু রয়েছে। এবার দেখো শিশুদের লেখার দক্ষতা বাড়ানোর উপায় কি রয়েছে। অভ্যাস এবং অভ্যাস, প্র্যাকটিস ছাড়া কিন্তু লেখার দক্ষতা বাড়ানোর অন্য কোনো উপায় নেই। অভ্যাসই হলো লিখন দক্ষতা বৃদ্ধির অন্যতম উপায়। পাঠ্যপুস্তকের অনুশীলনের প্রশ্নের উত্তর লেখা অনুশীলনী শিক্ষার্থীদের অন্যতম করণীয় কাজ। এছাড়া তুমি হাতের লেখা লিখতে দিতে পারো, বা তাদের কোনো একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা বিকাশের জন্য তুমি তাকে বলতে পারো যে তুমি ছুটির দিনে কি কি করতে চাও, বা তোমাকে কোনো একটা সমুদ্রের ধারে যদি ছেড়ে দিয়ে আসা হয় তুমি সেখানে কি কি সারাদিন করতে চাও। এরকম মানে সে সক্রিয়ভাবে নিজে চিন্তা করে লিখতে শিখবে। এইভাবে তাদের লিখনের দক্ষতাকে বাড়ানো সম্ভব। দেখো লেখার হরফ যেন স্পষ্ট হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে।
হরফগুলো যেন একই আকারের হয়। অর্থাৎ আম, এই জিনিসটা যখন কোনো একটা শিশু লিখছে, এখানে আ এবং ম এই দুটো যদি এরকম হয়ে যায়, আটা এরকম বড় হয়ে যায় আর মটা এরকম ছোট হয়ে যায়, সেটাকে আমরা লিখনের আদর্শ লিখন বলবো না। দুটো যে অক্ষরগুলো রয়েছে, বর্ণগুলো রয়েছে, প্রতিটা বর্ণের আকার যেন সমান হয়। আবার বর্ণগুলোর মধ্যে বা শব্দগুলোর মধ্যে সঠিক দূরত্ব যদি যেন থাকে। এই যেমন দেখছো এখানে যে টাইপিং করা রয়েছে, নিজস্ব জ্ঞানে কতটা নিজের মতো লিখতে পারছে, দেখো প্রতিটার মাঝে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রয়েছে, তাই না? এরকমভাবে যদি এই নিজস্বর পরে জ্ঞানেটা এখানে না লিখে জ্ঞানেটাকে যদি আমরা এখানে জ্ঞানে লিখতাম, মতেটাকে যদি এখানে লিখতাম, মানে মাঝখানে যে স্পেস সেই স্পেসটা যদি অনেক বেশি দিতাম, তাহলে সেটাকে কিন্তু আমরা আদর্শ লিখন বলতে পারবো না। অর্থাৎ বর্ণগুলোর মধ্যে যেমন সমতা থাকবে, ঠিক সেরকম বর্ণগুলোর মধ্যে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকবে। ঠিক আছে, বানান যেন শুদ্ধ হয়, বানান যেন ভুল না হয়। ঠিক আছে, পূর্ণ বাক্য যেন ব্যাকরণগতভাবে সঠিক হয়, গ্রামাটিক্যাল মিস্টেকও যেন না হয়। নিজস্ব জ্ঞানে কতটা নিজের মতো লিখতে পারছে তা যাচাই করতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে, লিখতে হবে নিয়মিত এবং প্রতিদিন। ঠিক আছে, আর সুলিখনের বৈশিষ্ট্য কী কী রয়েছে? দেখো, প্রথমত যে লিখনটা লিখছো তুমি সুলিখন, সেটা স্পষ্ট হতে হবে। মানে সেই ডাক্তারবাবুদের হাতের লেখার মতো নয় যে কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, মূলত সেই সমস্ত ডাক্তারবাবুদের হাতের লেখাকে কিন্তু আমরা সুলিখন বা তাদের হাতের লেখাকে ভালো বলতে পারি না। আমরা সেই হাতের লেখাকেই ভালো বলতে পারবো যার মধ্যে স্পষ্টতা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে দ্রুততা, দ্রুত লিখতে পারবে। স্বচ্ছন্দ এবং গতিময়তা থাকবে তার মধ্যে। নির্ভুলতা, ঠিক আছে, সৌন্দর্যমণ্ডিত রেখাবিন্যাস এবং জ্যোতিচিহ্ন। তাহলে সহজ ভাষায় বললে কি, তোমার হাতের লেখা স্পষ্ট হতে হবে, তোমাকে স্পিডে লিখতে হবে, তোমার যে লিখছো সে লেখাটা বানান ভুল যেন না হয়, নির্ভুল হতে হবে। ঠিক আছে, লেখাটা সৌন্দর্যময় হতে হবে, লেখাটা যেন দেখতে সুন্দর লাগে। আর পাঞ্চুয়েশনের ব্যবহার করতে হবে, কমা, পূর্ণচ্ছেদ, দাঁড়ি, কোটেশন, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে, বিস্ময়সূচক চিহ্ন, এই সমস্ত কিছুর যেটা যখন দরকার সঠিকভাবে জ্যোতিচিহ্নের ব্যবহার করতে হবে। তো এই কয়েকটা হচ্ছে সুলিখনের বৈশিষ্ট্য। তো এতদূর পর্যন্ত আমাদের কন্টেন্ট ছিল, এরপর অনুশীলনী প্রশ্ন রয়েছে। তোমরা যতদূর বললাম একটু বলো, কারোর যদি কোথাও সমস্যা থাকে বুঝতে। কারো কোনো সমস্যা আছে কি, নাকি নেই? বলো। শোনা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, বেশ, ঠিক আছে। চলো এবার কোয়েশ্চেনগুলো করি। প্রথম প্রশ্নের উত্তর বলো তোমরা। প্রথম প্রশ্নের উত্তর বলো। অপশন বি। বি হবে। অপশন বি, একদমই তাই। আচ্ছা, তারপরে দু একটা বলো। অপশন এ। এ। ভাষা শেখার কোন ধাপে শব্দভাণ্ডার, এটা দেখো এখানে সব ধাপই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। শব্দভাণ্ডার মানে হচ্ছে শব্দার্থ যেটা, তার তো কোনো শেষ নেই, তো সমস্ত ধাপেই আমরা কিন্তু এটাকে শিখতে থাকি। তিন একটা বলো। ব্যবহারিক দিক মানে দৈনন্দিন দিনে ব্যবহার। অপশন বি। একদমই তাই, যোগাযোগের জন্য। অপশন বি। অপশন বি হবে এখানে সঠিক উত্তর, একে অপরের সাথে যোগাযোগ করার জন্য। চারেরটা বলো। এটা তো খুবই সহজ, বলো। অপশন বি। অপশন বি। বি পাঁচেরটা হবে। বলো, 5 নম্বরটা বলো। অপশন বি। বাকিরা কি বলছো, সবাই বি তো? একদমই, যে কোনো মূল্যায়নেরই
যে উদ্দেশ্য সেটা কিন্তু শিক্ষার্থীদের কতটা অগ্রগতি হয়েছে, লার্নিং আউটকাম কতটা হয়েছে সেটাকে মাপা। ঠিক আছে, তারপরে 6 বলো। অপশন এ। এ এ, নির্দিষ্ট সময় দেবেন নাকি বেশি সময় দেবেন? ধরো অপশন বি তো। একটা বাচ্চা রয়েছে, সে নর্মাল, অপশন বি তাকে বি। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 10 মিনিট টাইম দেওয়া হলো। আর একটা বাচ্চা রয়েছে, তার কথা বলতে গিয়ে তার কথা আটকে আটকে যায়, তো তাকেও একই সময় দিলে সে তো পুরোপুরি অ্যান্সার দিতে পারবে না, তাকে অবশ্যই একটু বেশি সময় আমাদের দিতে হবে, তাই না? ঠিক সেই কারণেই তো দেখবে পরীক্ষাতে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা হ্যান্ডিক্যাপ থাকে ফিজিক্যালি, তাদের জন্য এক্সট্রা সময় দেওয়া হয়। ঠিক আছে, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। 7 বলো। বলো 7টা। ডি হবে। আর অপশন বি। বি। বি বি। একদমই তাই, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। 8টা বলো। সি। সি স্যার। সি হবে। ডি। ভেরি গুড, এখানে 8টা হবে গিয়ে অপশন সি। কোনো বিশেষ একটা অঞ্চলে, হতে পারে সেটা মালদা, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে ভাষাটা প্রচলিত সেটাই সেই অঞ্চলের আঞ্চলিক ভাষা। তারপর বলো 9টা। ডি। 9টা ডি, ঠিক করে একটু দেখো বি। কথন। হ্যাঁ, কথন অবশ্যই বি। বার্তা, মানে কোনো হুম, মেসেজ হুম। দেওয়া বা কোনো তথ্য দেওয়া, সেটাকেই তো আমরা কথন বলি। লাস্ট প্রশ্ন আজকের, বলো 10টা বলো। সবগুলি স্যার। সবগুলোই ডি। ঠিক। এখানে সবগুলোই সবগুলো। হবে সঠিক উত্তর, একদম উত্তর তোমাদের এখানে প্রত্যেকের দেওয়া আছে। ঠিক আছে, সমস্যা নেই আশা করি কোনো কারোরই। হুম, ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর থাক, আমরা শেষ করছি ক্লাসটা এখানে, অনেকটা রাতও হয়ে গেল। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে, শেষ করলাম ক্লাসটা। গুড নাইট।